বাবাকে কোথায় কিভাবে এখনো খুঁজে ফিরছ? বাড়ির ওয়ালে ওয়ালে বাবার ফিরে আসার কথা লেখা। আপনাদের যে জরাজীর্ণ বাড়ি, সে বাড়ির ওয়ালে বাবার ফিরে আসার আকুতি। মানুষ মানুষকে কিভাবে মারতে পারে। আমরা ভূতকে ভয় পাই না, মানুষকে ভয় পাই। জি, এগুলি কার লেখা, কে লিখলো? এটা আমার দুইজনই লেখা। আর এটা হচ্ছে আমাদের কোন অবস্থা হয়েছিল, আমাদের বাবাকে হচ্ছে আমাদের সামনে পুরা জীবিত একটা মানুষকে হঠাৎ মেরে ফেলছে। আর আমাদের মানুষ, সরি আমার কলার আটকাচ্ছে। মেয়েদেরকে কি বলে সান্ত্বনা দেন? কি বলে ওরা আপনাকে? ওরা এখনো বলে আমার আব্বুর বিচার চাইতে পারি নাই, কিছু করতে পারি নাই। আমি একটাই সান্ত্বনা দিই, আমরা তো এখানে তখন তো শেখ হাসিনা ছিল, তখন তো আমরা আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া কিছুই ছিল না। এই ছাত্র আন্দোলনের জন্য তো আজকে আমরা আপনাদের সামনে। 18 থেকে তাসলিম ভাই আমাদের পাশে ছিলেন, টেকনাফ থেকে উনি নিয়ে আসার কারণে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি। ওনাদের কারণে আল্লাহর রহমতে আল্লাহ হয়তো করছে এটা, না হলে তো আপনি তখন যে প্রেস কনফারেন্স করেছিলেন 2রা জুন, আপনি সেই আপনার সাথে আপনার স্বামীর যে ফোনে কথা হলো, সেটা আপনারা জনগণের সামনে নিয়ে আসলেন, আমরা জানতে পারলাম, সারা দেশের মানুষ জানতে পারলো। মেয়ের মধ্যে ওইটা। জি, আপনি বারবারই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আকুতি জানিয়েছিলেন। সরকারের 2জন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনিও বারবার আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন বিচারের। তখনকার পরিস্থিতিটা যদি বলেন, যে আপনাদেরকে আসলে একদিকে আশ্বাস, আবার কিভাবে হুমকি প্রদান করা হচ্ছিল যাতে আপনারা মুখ না খোলেন, যাতে বিচার না চান। সাংবাদিক ভাইদের কাছে আমি বলছিলাম যে ওনারা জিজ্ঞেস করছিল আমাদের কোনো দলের লোক কেউ কি আপনাদের সাথে দেখা করছে, জিজ্ঞেস করছিল, সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করছিল। আমি বলছি আমাদের কোনো দলের লোক কেউ তো আমাদের খবর নেয় নাই, কোনো সরকার থেকেও কেউ আমাদের খবর নেয় নাই। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আর ওবায়দুল কাদের, ওনারা দুইজনই কথা বলছে, চুপ থাকতে বলছে, সাংবাদিক ভাইদের সাথে কারোর সাথে কথা বলতে নিষেধ করছে। এই ব্যাপারটা ওনারা দেখবে বলছে, তারপর প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবে বলছে, কিন্তু আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করায় নাই। আমি বিচারটা চেয়েছিলাম ওনাদের কাছে যে কেন এটা কিভাবে কেন হত্যা করলো। ওনারা তো আইনের আধার রাখতে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা বলছে এখানে একরামের কোনো অভিযোগ নাই। আমি বলছি অভিযোগ না থাকলে এটা কোথা থেকে আসছে যে ওনারা কেন হত্যা করলো ওনাকে। ওনারা বলছে আমাদের কাছে কোনো একরামের কোনো অভিযোগ নাই। ওবায়দুল কাদের উনিও বলছে ভুলে কর্ম হয়েছে, হয়তো এটা আমরা কোনো এখান থেকে কেউ আমরা বলি নাই। ওনারা বলছে ভুল ক্রমে মানুষকে মেরে ফেলা, ওইটা ওনারা বলছে আপনি চুপ থাকেন, কোনো সাংবাদিকের সাথে কথা বলিয়েন না, আমরা আপনার ব্যাপারটা দেখতেছি, আর প্রধানমন্ত্রীর সাথে আপনাকে কথা বলে দেওয়া হবে, আপনাকে ঢাকায় আনা হবে, ওইটা বলছে। আর ওনাদের সাথে কথা হয় নাই। মানে এই যে বিচার চাওয়া, এটা তো আপনাদের ঘরের ভিতর থেকেও একটা বাধা ছিল। হ্যাঁ, কোনো সাংবাদিক আসলে আমি কথা বলতে পারতাম না। সাংবাদিক আসলে কেউ আসলে, আমার দেবর কাউন্সিলর ছিল, ওনার থেকে নাকি কথা শুনতে হয়, আমি কোনো নিউজের সাথে কথা বলতে পারতাম না। আরফাত ভাই আসছিল, ওনারও অনেক সমস্যা হয়েছে। মানে আমি কারোর সাথে কথা বললে ওনার নাকি সমস্যা হয়, ওনার সমস্যা হয়, সেই জন্য আমি কারোর সাথে কথা বলতে পারতাম না। উপর থেকে কে ফোন করে আমি জানি না, আমার দেবরের নাকি সমস্যা হয়, আমার দেবর ওইটা জানালো আমাকে, সবসময় আমাকে নিষেধ করতো কারোর সাথে যেন কথা না বলি। কিন্তু আপনার স্বামী এবং আপনাদের পুরো পরিবারই তো আওয়ামী লীগের পরিবার, তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই আওয়ামী লীগ পরিবারের সদস্য, এবং তিনি যুবলীগ করতেন, তিনি 3বারের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাহলে তাকে কেন হত্যা করা হলো? জি, ওইটাই আর কি, কেন করা হলো, কে করলো, কিভাবে করলো, সবগুলো আইনের আওতায় যদি আনা হয় তাহলে সব বের হয়ে আসবে।
কারা করলো, কেন করলো, সবাই তো জানতে চায়। আমরা সবাই জানতে চাই, সবাই পুরা পৃথিবী জানতে চায় কেন একরামকে হত্যা করা হয়েছে, এটা কি কারণে হয়েছে, সবাই তো জানতে চায়। ইনশাআল্লাহ এবং ওইটা এই হত্যাকাণ্ডটা এতটা নির্মম, এতটা পাশবিক এবং এতটা হৃদয় বিদারক যে তাকে যখন হত্যা করা হচ্ছে তখন আপনাদেরকে শোনানো হচ্ছে। ওইটা শোনানো হয় না, ওইটা রিসিপ্টটা হয়ে গেল আর কি, চাপের কারণে আল্লাহর হুকুম ওইটা রিসিপ্টটা হয়ে গেল। ওনারা জানে না যে এটা যে আমাদের কাছে রেকর্ডিং হয়ে গেছে, তখন ওনারা জানতেন না। যদি জানতো তাহলে তো আরো ভয়ঙ্কর হ্যাঁ অবস্থা জি, হতো। আমাদের উপর অনেক সমস্যা হতো। যখন এটা বাহিরে চলে আসলো, সারা দেশের মানুষ যখন জানলো, তখন আপনাদের উপরে কি ধরনের প্রেসার আসলো? আমরা যেখানে যাই, আমি মেয়েদেরকে নিয়ে স্কুলে গেলেও লোকজন এখানে পিছনে মোটরসাইকেল নিয়ে কিছু বলতো না, আমাদের পিছনে পিছনে থাকতো। আপনাদের ঘর বাড়ি একদমই জরাজীর্ণ, জি অর্থাৎ ওনাকে যেই অভিযোগে র্যাব জি। তুলে নিয়ে গেল, ক্রস ফায়ারের নামে হত্যা করলো, যদি তিনি ওই মাদক ব্যবসা বা ইয়াবার সাথে জড়িত জি। থাকতেন তাহলে তো আপনাদের আর্থিক অবস্থার এত দৈন্যতা হইতো না। জি। তাহলে এই দীর্ঘ 7 বছর মেয়েদেরকে পড়াশোনা করানো, আপনি নিজে চলা, কিভাবে টেনে নিয়ে আসছেন এই সংসারটা? ওই সময় যখন ওনাকে ক্রস ফায়ার দেওয়ার আগে তালাশ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজের মধ্যে ওনারা দেখাইছিল, মানে আমার হাজবেন্ডের ঘর বাড়ি আছে, মানে এবার সাথে জড়িত অনেক কিছু নিউজের মধ্যে আসছিল। ওইটা নিয়ে আবার দুদকেও ডাকছিল ওনাকে, দুদকেও গেছিলেন উনি। ওইখানেও ওনারা বলছে কি আপনি এত ভালো মানুষ, আপনার নামে কেন মানুষ এত মিথ্যা। ওনারা সব কিছু দেখে আসছে, টেকনাফ গিয়ে সব কিছু দুদকের লোকজন দেখে আসছে। দুদকের আগ্রাবাদ দুদক অফিসেও গেছিলেন আমার হাজবেন্ড, ওইখানেও দেখে আসছিল। ওই তালাশের মধ্যে যে নিউজটা দেওয়ার পর উনি সাংবাদিক সম্মেলনও করছিলেন আমার হাজবেন্ড। এরপর সাংবাদিকরা, হ্যাঁ সাংবাদিক সম্মেলন করছিলেন উনি ওই ওই নিউজটা নিয়ে। বিচার পান নাই কেন? বিচার তখন চাইতে পারি নাই। তখন ওনাকে যখন মেরে ফেলা হয় তখন আমি কক্সবাজার ওনার জন্য সকালবেলা যখন বাসায় আসলাম, ওনার সাথে তর্ক হলো ডিজিএফ এর সাকিব আর রুল আমিনের সাথে। তখন ওই সময় আমি বাসায় চলে আসি। ওনারা বলছে টেকনাফ ওনাকে নিয়ে যান, কাইকালিপাড়া, এটাকে অন্যরকম করে ফেলবো আমরা। তারপর ওনারা মানুষজন আমাকে বাসায় নিয়ে আসে। তখন আমার হাজবেন্ডকে আর দেখতে যাওয়া হয়নি হাসপাতালে। তারপর বাসায় আসি, আজান দিয়ে দেয়। তারপর আমরা সকালে বুড়ে চলে যাই। যখন আমি কক্সবাজার যাই তখন ওনাদেরকে নিষেধ করি যে আপনারা তো হত্যা করে ফেলছেন, আমার হাজবেন্ডের অনেক কষ্ট হবে, আপনারা পোস্টমর্টম করিয়েন না, আপনারা আমার স্বামীকে দিয়ে দেন। ওনারা বলছেন না পোস্টমর্টম করতে হবে। আমি বলছি তাহলে আপনারা পোস্টমর্টম করলে আমি থানায় যাব, আমি ডিজি করব, জিডি করবেন। জিডি করবেন ওরকম বলছি। তারপর আমার মেজো বাসু বলতেছে, নজরুল ভাই আমার মেজো বাসু, উনি বলছি কি আমার ভাইকে হত্যা করে ফেলছে, আমরা কেমনে থানায় যাব। তার মানে আপনারা আইনে কোনো পদক্ষেপ নিতে পারেননি? নিতে পারি নাই। ওনারা কিন্তু বাইরে। এখন তো অবস্থার পরিবর্তন হয়েছে, এখন কি আপনারা কোনো আইনি পদক্ষেপের দিকে যাচ্ছেন? ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ করছি। আমরা একটা অভিযোগ করছি ট্রাইব্যুনালে, আমরা একটা অভিযোগ দিছি। জি, আমরা আজকে এখানেই শেষ করি। তোমার কিছু বলার আছে? যে আমার একটাই চাওয়া, আমার বাবার হত্যার যেন একটা সুষ্ঠু বিচার হোক, ওইটাই চাওয়া আমার। তুমি কিছু বলবা? ওরও একই চাওয়া, বলো মা। আমারও একই চাওয়া। আমরা আজকে শেষ করি, এখানে শেষ করি। জি দর্শক, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে বিদায় নেবার আগে আমাদেরও একটি দাবি, একরামুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যারা ঠান্ডা মাথায় খুন করলো এবং এই দীর্ঘ 7 বছর যারা বিচারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল,
এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেন আইনের আওতায় আসে এবং এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে আর সংগঠিত না হয়, সেই প্রত্যাশা আমাদের। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্টে